যদি ভিডিও আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া সত্য এবং বাস্তব একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল যখন আমার বয়স মাত্র 12 বছর ছিল। তখন থেকেই আমার সঙ্গে একটা পরী থাকতো। সেটা আমি শুরুতে বুঝতে পারিনি। তবে আমি একজন এতিম হওয়ার কারণে ছোটবেলা থেকেই কারো সঙ্গ পাইনি। কিন্তু ওই পরী মেয়েটি যে কিনা আমাকে সবসময় সঙ্গ দিয়েছে এবং যে কিনা আমার জীবনকে বদলে দিয়েছে। আমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করতাম এবং সেখান থেকেই আমার সেই পরীটার সঙ্গে পরিচয়। কিভাবে সেই পরীটার সঙ্গে পরিচিত হয়েছিলাম এবং সে আমার পরবর্তীতে জীবন বদলে দিয়েছিল, সেটা জানতে হলে অবশ্যই এই ঘটনার শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা জানবো মাদ্রাসার ছেলে এবং তার পরী স্ত্রীর ঘটনা। সে কিভাবে এত কম বয়সে একজন পরীকে বিয়ে করেছিল এবং হাফেজ হয়েছিল, সেই ঘটনাটি। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঘটনাটি আমাদের কাছে যেভাবে এসেছে আমরা ঠিক সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, সেহেতু ঘটনা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনাদের সময় নষ্ট হবে না। তাহলে চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ছোটবেলায় আমি আমার আব্বা আম্মার সব থেকে বেশি আদরের সন্তান ছিলাম। আমার আব্বা আম্মা আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার আব্বা আম্মার একমাত্র সন্তান আমি ছিলাম। আমার বাবা পেশায় একজন হুজুর ছিলেন এবং তিনি আমাদের পাশের মহল্লার মসজিদে নামাজ পড়াতেন। তখন আমি, আমার মা এবং আমার আব্বা সকলে মিলে মফস্বল শহরের একটা জায়গায় থাকতাম এবং আমার আব্বার বেশ ভালো পরিচিতি এবং নামডাক ছিল। আমার আব্বা ছোটবেলা থেকে চেয়েছিল তার ছেলেকে আলেম বানাবে এবং ছোটবেলা থেকে আমাকে সেই শিক্ষাই দেওয়া হয়েছিল। আমার বয়স যখন 6 বছর তখন আমার আব্বা আমাকে পাশেরই একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। মাদ্রাসাটা বেশ বড় এবং সেই সঙ্গে বেশ নামকরা একটি মাদ্রাসা। মফস্বল শহরের সাথে হওয়ার কারণেই মাদ্রাসাটা বেশ উন্নত এবং সেই সঙ্গে অন্যান্য সকল দিক দিয়ে আধুনিক ছিল এবং আমাদের বাড়ির পাশেই ছিল। ওই মহল্লার সকলে আমাকে বেশ পছন্দ করত এবং ছোটবেলা থেকেই আমার চেহারা এবং তিলাওয়াতের কণ্ঠ ছিল অমায়িক। সকলে বেশ পছন্দ করত। আমি ছোটবেলায় আমার মার কাছ থেকে অনেক সূরা কিরাত এবং কোরআন শরীফ পড়া শিখেছি। সেই থেকে আমার হাতে খড়ি। আমার মা নিজেও একজন ধার্মিক মহিলা ছিলেন। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে শুরুতে তো আমার মা আমাকে মাদ্রাসায় দিয়ে আসতো, আবার সেখান থেকে নিয়ে আসতো এবং এরকম করে শুরুতে আমি কয়েক মাস আমি সেখানে পড়েছি। কিন্তু হুজুর একদিন আমার আব্বাকে বললেন যে ওকে তো এরকমভাবে পড়ালে আসলে শিখতে পারবে না, সেহেতু ওকে এখন মাদ্রাসায় রেখে দিলে হয়তো ভালো হবে। আমার আম্মা এটাতে নারাজ ছিলেন, তবে আমি আম্মাকে বলেছিলাম আম্মা সমস্যা নেই, আমি মাদ্রাসায় থাকতে পারবো, তবে শুক্রবারের দিন তো আমি বাড়িতে আসবই। এই কথা আম্মাকে বলে তখন আমি মাদ্রাসায় চলে আসি এবং মাদ্রাসার সকল বন্ধুদের সঙ্গে তখন থাকতে শুরু করি। আমার এখানে যেসব ছাত্র বন্ধুরা ছিল সকলে প্রায় আমার বয়সী ছিল এবং তাদের সঙ্গে আমার বেশ ভালো একটা সখ্যতা গড়ে ওঠে। আর প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার আমি তো বাড়িতেই থাকতাম। আর বাড়িতে থাকলেও কেমন যেন একা একা লাগতো, কারণ বাড়িতে আম্মা আব্বা আর আমি, তাছাড়া আর কারোর সঙ্গে খেলাধুলার সুযোগ হতো না। আর বেশিরভাগ টাইম তো মাদ্রাসায় থাকতাম। সেই ক্ষেত্রে এখানে যেসব ছাত্র বন্ধুরা ছিল তাদের সঙ্গে এখানে থাকলে বিকালবেলা তাদের সঙ্গে খেলাধুলা, পড়াশোনা এসবের প্রতি আমার মনোযোগ একটু বেশি ছিল। ছোটবেলা থেকেই আমি একজন ভালো ছাত্র ছিলাম, যার কারণে পড়াশোনার প্রতি আমার মনোযোগ ছিল একটু ভিন্ন রকম এবং অন্যান্য সকল স্টুডেন্ট থেকে আমি বেশ ভালো পড়াশোনা জানতাম এবং আমার কণ্ঠ এবং সেই সঙ্গে তিলাওয়াত করার ক্ষমতা ছিল অন্যরকম ভালো এবং মেধাও বেশ ভালো ছিল। এক শুক্রবারে আমার আব্বা আমাকে বাড়িতে নিয়ে গেল। সেদিনকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন ছিল। আমার কাকা, তারপর মামা সকলে এসেছিল এবং এসে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল এবং সেদিন আমি প্রথম জানতে পারি যে আমার আরেকটা বোন আসতে চলেছে এবং আমি সেদিনকে খুব খুশি ছিলাম। ও কবে আসবে এসব বিষয় নিয়ে আমি বেশ চিন্তা করতাম। ওর সঙ্গে খেলাধুলা করব, আমার ছোট একটা বোন আছে, হবে, এই চিন্তা করতাম। আমার মা তখন প্রেগনেন্ট ছিল, কিন্তু এর কয়েক সপ্তাহ পরেই এক বিকেলবেলা আমি তখন সেখানে খেলাধুলা করছিলাম আমাদের মাদ্রাসার বড় মাঠে। সকল ছাত্রদের সঙ্গে আমরা সেখানে বিকালবেলা খেলা করি। আচমকা হুজুর আমাকে ডাক দিলেন, ডেকে বললেন যে বাবা এদিকে আয়। আমি বললাম কি হয়েছে হুজুর? তার মুখটা বেশ শুকনো শুকনো লাগলো। আমি তখনও বুঝে উঠতে পারিনি যে কি ঘটনা ঘটেছে। হুজুর আমাকে তখন তার মোটরসাইকেলে করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনার পর আমি দেখলাম চারিদিকে তখন একদম অন্যরকম মানুষে ঘিরে আছে। আমার খালা, মামা, চাচা সকলে এসেছে।
আমাকে ধরে তখন কান্না করতে শুরু করলো। তখনও আমার আব্বা আমার লাশ হাসপাতালের মর্গ থেকে আনা হয়নি। আমার আব্বা এবং আম্মা যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। ঠিক সেই সময়ে পেছন থেকে একটা ট্রাক এসে তাদের ওপর দিয়ে উঠে যায় এবং সেখানে তারা মারা যায়। তাদেরকে হাসপাতালে নিয়ে নিতেই তারা ডাক্তাররা বলেছে তারা মারা গিয়েছে এবং মর্গ থেকে বেশ খানিকক্ষণ পর অ্যাম্বুলেন্স করে আমার বাড়িতে লাশ আসলো। আমি তখনও বুঝে উঠতে পারিনি যে আমার আব্বা আম্মা এই পৃথিবীতে নেই। তাদেরকে যখন আমার সামনে শোয়ানো হলো তখন আমি তাদেরকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু তারা কোনোভাবেই উঠল না। আমি তখন একদম নিষ্পাক একটা ছেলে, অত কিছু বুঝতাম না। সেদিন যে আমার বাবা মাকে ওরা কবরস্থানে রেখে আসবে বা আমি যে তাদেরকে আর কোনোদিন দেখতে পারবো না বা আমার ছোট বোন যে আর কোনোদিন আসবে না, সেটা ছিল আমার জন্য খুবই কষ্টকর একটা বিষয়। আমি তখন অনেক কান্না করলাম এবং আমার আব্বা মাকে কোনোভাবেই আমি নিতে দিব না। মানুষের বাপ মারা গেলে মা থাকে, অথবা মা মারা গেলে বাপ থাকে, বা বাবা থাকে সৎ মায়ের কাছে সে মানুষ হয়, কিন্তু আমার তিনজনের একজনও রইল না। ওই যে আমার ছোট বোন যে কিনা আমার মায়ের পেটে ছিল, সেও একসাথে মারা গেল। এটা আমাকে খুব বেদনা এবং খুব কষ্ট দিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। তারপর প্রায় মাঝখানে 1 বছর আমার পড়াশোনা প্রায় বন্ধ থাকলো। 1 বছর না, প্রায় 6 মাসের মতো বন্ধ থাকলো, কারণ আমি এত পরিমাণ কষ্ট পেয়েছিলাম। আমাকে মাদ্রাসায় নিয়ে কে পড়াশোনা করাবে? আমার বাবা মা নেই, আর এখানকার যেসব সমস্ত কিছু ছিল সমস্ত কিছু আমাদের গ্রামে শিফট করা হলো। মানে যেসব জিনিসপাতি ছিল সেই জিনিসপত্রগুলো এখানে রাখবে না, গ্রামের বাড়িতে রেখে দিয়ে আসা হলো। আর তখন আমি থাকতাম আমার মামার সঙ্গে। মামা যে বাড়িতে থাকতো সেই বাড়িতে। আমার মামা আমাকে খুব বেশি ভালোবাসতো। আমি মামা মামির সঙ্গে সেখানে থাকতাম। মামা মামির সঙ্গে সেখানে আমার আরও মামাতো ভাই বোন ছিল। তাদের সঙ্গে প্রথম কয়েকদিন হয়তো আমার খুব দুঃখ কষ্ট কেটেছে। তবে আমার চাচারা আমাকে নিতে এসেছিল, তবে আমার মামারা দেয়নি। বলেছিল যে ও আমার সঙ্গেই থাকবে, আমার একমাত্র ভাগ্নে আমার সঙ্গেই থাকবে। আমার মামা সেদিন জোর জবস্তি করে আমাকে তার কাছে রেখেছিল এবং বলেছিল যে ভাগ্নে তুই এখানেই থাক, এখানে থাকলে তুই ভালো থাকতে পারবি, তোর চাচারা গ্রামে থাকেন, ওইখানে যাওয়ার দরকার নেই, এখানে থাকলে তুই পড়াশোনা করতে পারবি। যাক, মামার সঙ্গে আমার বেশি খাতির ছিল ছোটবেলা থেকেই, যার কারণে আমি মামার সঙ্গেই থাকলাম। প্রায় 6 মাসের মতো আমার পড়াশোনা বন্ধ ছিল। তারপর আমার মামা আমাকে বুঝিয়ে শুনিয়ে আমার মাদ্রাসায় প্রেরণ করলেন। আমি আমার মাদ্রাসায় গেলাম এবং সেখানে গিয়ে আমার পড়াশোনা শুরু করলাম। ততদিনে আমি আমার বাবা মার কথা প্রায় ভুলে বসেছি, মানে আর কি কিছুটা স্বাভাবিক হয়েছি। আমার এত পরিমাণ খারাপ লাগতো মাঝে মধ্যে যে বলে বোঝানো সম্ভব না। বিকেলবেলা আমি মাঝে মধ্যে আমার বাবার কথা চিন্তা করতাম এবং ভাবতাম তিনারা যদি থাকতেন এবং আমার বোন যদি আসতেন পৃথিবীতে, তাহলে কতই না ভালো হতো, কত সুখের দিন কাটতো আমাদের। ততদিনে আমার প্রায় 3 পারা মুখস্থ হয়ে গিয়েছে এবং আমি কম বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম এবং বেশ ভালো ছাত্র ছিলাম, যার কারণে অল্প সময়ের মধ্যে আমি আবার কোরআন শরীফ ধরে মুখস্থ করে ফেললাম। যাই হোক, এরকম করে মাঝখানে প্রায় অনেকটা সময় কেটে গেল। সেই সময়ের কথা আমি না বলি এবং খুব কষ্টে কেটেছে আমি খুব ভালোভাবে জানি। তবে মামা আমাকে আমার জীবনে খুব বেশি ভালোবেসেছেন। বিশেষ করে মামি আমাকে সবসময় আমার মায়ের আদর থেকে বঞ্চিত করতে চাননি এবং তিনি সবসময় আমার বাড়ি গেলে আমার পছন্দের খাবার রান্না করতেন। আমার মামাতো ভাই বোনদেরকে তিনি যেমন আদর করতেন, আমাকে ঠিক একইভাবে আদর করতেন। যাই হোক, মাঝখানে বেশ খানিকটা সময় কেটে গেল। আমার তখন 25 পারা চলে। তো আমি একটা বিষয় সবসময় জানতাম, আমাদের মাদ্রাসায় সবসময় গসিপ হতো যে 25 পারা কোরআন খতম হয়ে গেলে এরপরে জিনারা নাকি মানুষের ঘাড়ের উপর ভর করে। এই জিনিসগুলো আমি জানতাম এবং শুনতাম। আমাদের মাদ্রাসার সিনিয়র ভাইরা যারা ছিল তারা বলাবলি করতো। যখন আমি 10-15 পাড়ায় ছিলাম তখন এগুলো বলাবলি করতো। তো আমি এগুলো মনে মনে ভাবতাম যে না, এমনটা হতে পারে না। আর জিনেরা মানুষের কাছে কখনো দেখা দেয় না। আল্লাহ তাআলা যেহেতু জিন সৃষ্টি করেছেন, সেটা তারা আছে কোথাও একটা জায়গায়, তবে তারা মানুষের কাছে এরকমভাবে দেখা দেন না যে 12 পারা 25 পারা হলে এরকমভাবে এসে তারা দেখা দিবেন, এরকম হবে। তবে সেই রাত যে আমার জীবন বদলে দিবে সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। সেই রাতে আমাদের মাদ্রাসায় কেউ ছিল না। আমি রাত্রি জেগে তখন ইয়াদ দিচ্ছিলাম, কারণ হচ্ছে আমাকে পরবর্তী দিন পড়া দিতে হবে। আমি বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে এসেছিলাম, কারণ আমার মামাতো বোনের বিয়ে ছিল। সেটা ছিল হচ্ছে বড় মামার বোনের বিয়ে ছিল, মেয়ের বিয়ে ছিল আর কি। তো আমাকে সেখানে কয়েকদিন, প্রায় 1 সপ্তাহ আমি থেকে এসেছি। তবে কিছুদিন পরে পরীক্ষা এবং সেখানে আমাকে সবক দিতে হবে, সেই জন্য আমি ইয়াদ করছিলাম এবং আমি যে পাড়া পড়েছি 25তম পাড়া, সেটা আমাকে হুজুরকে পড়া দিতে হবে। তো ওই রাত্রেবেলা আমাকে বাধ্য হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো আমি তো রুমের ভিতরে পড়তে পারবো না, কারণ রুমের ভিতরে অন্যান্য ছাত্ররা আছে, সেখানে পড়াটা সম্ভব নয়। আমাকে তখন আমার এক বন্ধু বুদ্ধি দিল যে তুই এক কাজ কর, তুই ছাদের রুমে চলে যা। ছাদে একটা রুম আছে, সেই রুমে লাইটও আছে, ফ্যানও আছে। সেখানে মাঝে মধ্যে আমাদের যে ওয়ার্ডেন হুজুর আছে তিনি সেখানে গিয়ে ঘুমান, আর সেখানে সমস্ত কিছু আছে। আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে, তুই সেখানে গিয়ে পড়তে পারিস।
তুই যেহেতু এক সপ্তাহ ছিলি না, সেহেতু ওইখানে গিয়ে তুই পড়তে পারবি। আমি তখন সেই বন্ধুর কাছ থেকে ডুপ্লিকেট চাবিটা নিলাম। ও আবার হুজুরের আত্মীয় ছিল, মানে হুজুর হচ্ছে ওর মামা হতো, সেই মামার কাছ থেকে ও চাবিটা রেখে দিয়েছিল। আমি তখন ছাদে গেলাম। ছাদে গিয়ে আমাদের বিল্ডিংটা ছিল হচ্ছে গিয়ে 6 তলা, এবং 6 তলার ছাদে এখানে একটা ছোট্ট রুম ছিল, সেখানে হুজুর থাকতেন মাঝে মধ্যে, আমাদের এখানে যে ওয়ার্ডেন হুজুর আছে তিনি। তো আমরা সেখানে গেলাম। আমি ও বেশ খানিকক্ষণ সেখানে থেকে বলে কি যে আমি যাই রে, তুই পড়, তুই যতক্ষণ পড়তে পারিস পড়, আর দেখ আমাদের রুমে তো পড়া যাবে না। তো তখন সে চলে গেল ওইখান থেকে। আমি আমার ওই কক্ষে গেলাম, এবং সেই রাত্রেবেলা, যে রাত কিনা আমার জীবনকে বদলে দিয়েছে, এবং সেদিন আমি দেখা পেয়েছিলাম তুবার, যে কিনা আমার জীবনটা বদলে দিয়েছিল। আমি সেদিনকে রাত্রেবেলা, তখন প্রায় রাত 12টা কি 1টা হবে, আমাদের ছাদের লাইটটা জ্বালিয়ে আমি কণ্ঠ ছেড়ে দিয়ে আমি ইয়াদ করছিলাম। কারণ হচ্ছে আমাকে আগামীকালকেই পড়া দিতে হবে, আর আজকেই শেষ যে এই ইয়াদ দেওয়ার প্রায় হয়ে গিয়েছিল আমার, আজকে পড়লেই হয়ে যাবে। তো আমি ভাবলাম যে 2টা 2:30 পর্যন্ত পড়ি, তারপর আমি তাহাজ্জুদের নামাজ পড়ে গিয়ে ঘুমাবো। তারপর ফজরের নামাজ পড়ে তো আমাদেরকে সকালবেলা উঠে ইয়াদ দিতে হবে, হুজুরকে শোনাতে হবে। তো আমি সেটা করি। তো ওইটা করছিলাম আমি। রাত তখন প্রায় 1:30টার কাছাকাছি হবে। আমি পড়ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম যে ছাদের উপরে আলোকিত কোনো একটা জিনিস উড়ে এসে পড়লো। এটা আমি শুধুমাত্র আমার আড়াল চোখে দেখেছি। আমি তো, আমার নজর ছিল কোরআন শরীফের দিকে। তো আমি সামনের দিকে তাকাতেই কোনো কিছু দেখতে পেলাম না। আশ্চর্য হয়ে এদিকে ওদিকে তাকালাম, কিন্তু কোনো কিছু দেখতে পেলাম না। আমার এই ঘরের দরজাটা খোলা ছিল, জানলাগুলো খোলা ছিল, আর ফ্যানটা চালু করা ছিল, যেহেতু গরম ছিল। তো আমি তখন সেগুলো আবার পড়তে শুরু করলাম। আমার গায়ে সেই আতর দেওয়া পাঞ্জাবি খুলে রেখেছি, স্যান্ডো গেঞ্জি পরে মেখে এসেছি। মাদ্রাসা বেশিরভাগ সময় স্যান্ডো গেঞ্জি পরে থাকতাম। তো অনেকক্ষণ বাদে আমার নাকে একটা অদ্ভুত সুঘ্রাণ আসতে লাগলো। সুঘ্রাণটা এমন মনে হচ্ছিল যে জানলা দিয়ে বাতাসের সঙ্গে ভেসে আসছে, এবং কেউ একজন জানলার কাছে দাঁড়িয়ে আছে। আমার কাছে কেমন যেন বারবার মনে হচ্ছিল। আমি তখন ওদিকে তাকিয়ে খানিকক্ষণ চুপ থেকে আবার পড়তে শুরু করলাম। তো অনেকক্ষণ পর আমি আচমকা সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। আমি দেখতে পেলাম জানলার গ্রিল ধরে কোনো একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখনই ভয় পেয়ে তখন পেছনে সরে বুকে থুতু নিলাম, এবং তখন আল্লাহ বিল্লাহ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কারণ এই জানালার গ্রিল ধরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি এটা দেখেছি নাকি মিথ্যা, আমি আবার সেদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। অনেকক্ষণ নিজেকে স্বাভাবিক করলাম, তারপর গিয়ে জানলাটা আমি বন্ধ করলাম। জানলা দরজা বন্ধ করে দিয়ে আমার সমস্ত কিছু বন্ধ করে তখন আমি পড়তে শুরু করলাম, কারণ আমি শুধু ভয় পেয়েছি। আমি নিশ্চয়ই নিজের মনের ভুল ভেবে জানলা দরজা বন্ধ করে দিয়ে তখন আমি নিজের সেই বিছানার পর আবার বসে ফ্যানটা জুড়িতে পড়তে শুরু করলাম। আবার কিছুক্ষণ পড়লাম, তখন সেই সুঘ্রাণটা ঘরের ভিতরে এত সুন্দর করে মোমো করছিল, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। কিরে, ঘরের ভিতরে এত সুঘ্রাণ থেকে আসছে? আচমকা বাতাসও তো আসছে না, তাহলে ঘরের ভিতরে এরকম সুঘ্রাণ থেকে আসছে? আমি একটু টান দিয়ে সেই সুঘ্রাণটা নিজের নিঃশ্বাসের সঙ্গে নিলাম। কি সুন্দর অমায়িক সেই সুঘ্রাণটা। আমি সেটা নিতে নিতে তখন আবার পড়তে শুরু করলাম, এবং আমি চোখ বন্ধ করে অনেক জোরে জোরে ইয়াদ দিচ্ছিলাম, পড়ছিলাম। কালকে তো হুজুরকে শোনাতে হবে। তো অনেকক্ষণ পর আমি চোখ খুলে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম সামনে যে চেয়ারটা আছে টেবিলের সঙ্গে, সেই চেয়ারটার ওপরে একটা মেয়ে বসে আছে, এবং সে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটার চুলগুলো সুন্দর করে বাঁধা, পরনে একটা সাদা জামা পরা, এবং সে দেখতে আমার বয়স থেকে একটু বেশি বড় হবে। তার শরীরটা তখন একদম মেয়েদের শরীরের মধ্যে রূপান্তর হয়ে গিয়েছে, কিন্তু আমি তো তখন ছোট, আমার বয়স তখন 12 বছর হবে। তো তখন আমি ওইখানে বসে যখন ওইটা দেখলাম, তখন আমি আচমকা ভয় পেয়ে হোঁচটকে খাট থেকে নিচে পড়ে গেলাম, এবং পড়ে গিয়ে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে তখন আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কারণ দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের ভিতরে কোনো মেয়ে আসার সুযোগ কোনোভাবেই নেই। মেয়েটাকে তাহলে খাটের নিচে লুকিয়েছিল। আমি তখন উঠে বললাম, এই মেয়ে, তুমি কে, এবং তুমি এখানে কি করছো? মেয়েটা আমার থেকে একটু বড় হবে বা আমার বয়সী হবে, তার চেহারা থেকে বয়স আন্দাজ করা যাচ্ছে না। সে তখন আমাকে বলল যে, কি সুন্দর করে তুমি তিলাওয়াত করছো, আমার কাছে না খুব ভালো লাগছে, তুমি আবার একটু বলো তো। মানে এমন মনে হচ্ছে যে ও আমাকে চেনে এবং আমাকে তুমি তুমি করে বলছে। আমি বললাম যে, তুমি এখানে কি করে আসলে? তুমি কি খাটের নিচে লুকিয়েছিলে? আর আমাদের মাদ্রাসায় তো কোনো মেয়ে আসা নিষেধ, আমাদের গেট দিয়ে ঢুকতে দেবে না, তাহলে তুমি এখানে আসলে কিভাবে? তুমি কি হুজুরের মেয়ে? তখন সে বলল, কি বলছো এসব, হুজুরের মেয়ে হ্যান ত্যান, তুমি আবার একটু তিলাওয়াত করো তো, আমার শুনতে খুব ভালো লাগছে, তোমার কণ্ঠটা তো খুব সুন্দর। এই কথা শুনে আমি তখন বললাম যে, তুমি কি সত্যি করে বলো। আমি দরজার কাছে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে তখন আমি দরজাটার সিটকারিটা খুলে ওখান থেকে বেরিয়ে গেলাম। কোন শিপটা তখনও সেখানে আছে, লাইট জ্বালানো, ফ্যান চালানো। আমি ভয় পেয়ে তখন চলে আসলাম। আমি এসে নিচে সিঁড়ি দিয়ে নামতে যাব, দেখি মেয়েটা সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছে, এবং আমাকে তখন বলল, তুমি চলে যাচ্ছ কিসের জন্য? আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি ভয় পাচ্ছ কেন? ওইটা দেখে তখন আমার আর মনে করেন যে একদম অবস্থা খারাপ।
আমি তখন কি করব, আমি দৌড়ে আবার ছাদের উপর চলে আসলাম। এসে দেখি মেয়েটা আমার দিকে হেঁটে আসতেছে। যে মেয়েটাকে আমি ঘরের ভিতরে দেখলাম সে সিঁড়ির উপর আচমকা কিভাবে আসলো। আমি আমার ঘরের কাছে গেলাম, ঘরের ভিতরে গিয়ে দেখি মেয়েটা সেখানে নেই, ও আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমাকে তখন বলছে, কি দেখছো তুমি, তুমি ভয় পাচ্ছ কিসের জন্য, আমি কিন্তু তোমার ক্ষতি করতে আসিনি। তখন আমি ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলাম, তুমি কে? মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে আমি বলবো, তুমি আগে একটু তেলাওয়াত করো, তোমার কণ্ঠ শুনতে খুব মজা এবং খুব মিষ্টি। আমি না সত্যি এদিক দিয়ে যাওয়ার পথে তোমার কণ্ঠ শুনে কোনোভাবেই নিজেকে আর থামিয়ে রাখতে পারলাম না এখানে আসা থেকে। আমি তখন ঢোক গিলে আবার বললাম, আচ্ছা ঠিক আছে আমি বলবো, কিন্তু আগে বলো তুমি কে, না হলে কিন্তু আগে। মেয়েটা তখন বললো, জি না, আমি আগে তুমি বলো তারপর, না হলে তোমাকে এখন থেকে যেতে দেবো না, সেটা তো তুমি বুঝতে পারছো তাই না। তখন অনেকটা ভয়ে ভয়ে আমি আবার ঘরের ভিতরে ঢুকলাম। মেয়েটা এসে আমার ওই টেবিলের উপর বসলো, কারণ আমি চেষ্টা করে দেখেছি আমি দৌড় দিলে সে অদৃশ্য হয়ে ঠিক ওইখানে এসে উপস্থিত হয় আমার সামনে, এবং সিঁড়ি দিয়েও তো আমি যেতে পারবো না, কারণ ও সিঁড়ির উপর এসে উপস্থিত হয়। এ নিশ্চয়ই কোনো ভূত প্রেত, এর কথা শুনতেই হয়তো বেশ ভালো হবে। আমি আধার কুরসি পড়লেও কোনো কাজ হচ্ছে না। তখন আমি আবার তিলাওয়াত করতে শুরু করলাম এবং ইয়াদ দিতে শুরু করলাম। মেয়েটি বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর কণ্ঠ তোমার। আচ্ছা ঠিক আছে শোনো, আমাকে ভয় পাবার কোনো দরকার নেই, আমি তোমাকে ভয় দিতে আসিনি। আসলে আমি এই রাস্তা ধরে উড়ে যাচ্ছিলাম, ঠিক তখন তোমার তিলাওয়াত শুনে আমি এখানে নেমে আসি। আর আমি কোনো ভূত প্রেত না, আমি হচ্ছে একটা জিন। আমার বাবা একজন জিন আর আমি একটা জিনের মেয়ে, বুঝতে পেরেছো? এই কথা বলে এসে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং বলল, আমি আবার কালকে আসব। আমি তখন ভয়ে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি থেকে দ্রুত নামতে গিয়ে পড়ে গিয়ে একটা জায়গায় কেটে গেল। উমা বলে চিৎকার করে উঠলাম। তারপর কোরআন শরীফ টরিফ সব কিছু সেখানে রেখে এসে আমি নিজের ঘরে এসে কাচুমা করে ধরে বসে আছি। আমার পা দিয়ে কেটে তখন রক্ত বের হচ্ছে। সত্যি একদম বিরিছিরি অবস্থা, আর আমি খুব ভয় পেয়েছি। জিনের মেয়েরা কখনো এরকমভাবে দেখা দেয়, আর পরি বলতে যে কিছু হয় সেটাই তো আমি জানতাম না কখনো। তাহলে কি যেসব মেয়ে জিন আছে তাদেরকে পরি বলে? আমি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। আর এই মেয়েটি সত্যি বেশ মিষ্টি দেখতে এবং খুব সুন্দরী, সে সঙ্গে তার পরনের জামা কাপড় এবং সবকিছু অত্যাধিক রকমের অ্যাডভান্স জামা কাপড়, খুব অদ্ভুত রকমের সুন্দর সে। আমি এসে সেটাই ভাবতে লাগলাম, আর সে যদি কোনো খারাপ জিনিস হতো তাহলে নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করতো। তার মানে কি এটা সত্য কথা যে 25 পাড়ার পার হয়ে গেলে কিংবা 26 পাড়া ওই অংশটুকু পড়লে জিনেরা দেখা দেয়? জিন মানে কি এই জিনের কথা বলেছে, মেয়ে জিন? সত্যি আমার অবাক হওয়ার সীমা রইল না। আমার পা দিয়ে তখন রক্ত বের হচ্ছিল। আমি সেখানে আমার গামছাটা চেপে ধরে যে রক্তটা খানিকটা পড়া বন্ধ করলাম এবং সেরকম বর্ষা অবস্থায় ঘুমিয়ে পড়লাম, কারণ আমার ঘুম আসছিল না, খুব ভয় লাগছিল। পরের দিন সকালে উঠে ঝিমাতে ঝিমাতে হুজুরকে পড়া দিলাম। যাক, যতটুকু হয়েছিল হুজুর আমাকে তেমন কিছু বলেননি। আর আমি যেহেতু বেশ ভালো একজন ছাত্র, আর হুজুর নিজেও জানতেন যে আমি এক সপ্তাহখানে ছিলাম না, তো হুজুর তেমন কিছু বললেন না। বললো কি যে আবার ভালো মতো পড়বা, আর পরবর্তী পড়া আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা তুমি পরবর্তী মুখস্থ করা শুরু করো। তাই বলে হুজুর আমাকে দেখিয়ে দিলেন এবং চলে যেতে বললেন। হুজুর বললেন যে কি ব্যাপার, তুই কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিস কিসের জন্য? আমি বললাম, হুজুর পড়ে গিয়েছিলাম, ব্যথা পেয়েছি। তারপর বললো, আচ্ছা ঠিক আছে যা। আমি তখন বাড়িতে চলে আসলাম, মানে আমার নিজের রুমে। আসার পর সেখানে পড়াশোনা করলাম সারাদিন এবং বিকেলবেলা খেলতে যাব। তো আমার পা যেহেতু ব্যথা ছিল সেটা আমি খেলছিলাম না, ওরা খেলাধুলা করছিল, আমার প্রচণ্ড পরিমাণ পায়ে ব্যথা ছিল। তো রাত্রেবেলা আমরা সাধারণত ঈশান নামাজ পড়ে খেয়ে দিয়ে একটু পড়াশোনা করে তখন ঘুমিয়ে পড়ি আর কি, এটাই আমাদের মাদ্রাসার নিয়ম ছিল। তো আমি গতকাল রাত্রের কথা ভাবতে শুরু করলাম, গতকাল কি হয়েছিল আমার সঙ্গে, এটা সত্যিই আমি ভেবে কুল পাচ্ছিলাম না। আমি তখন ঘুমিয়ে পড়লাম, আর ঘুমানোটা স্বাভাবিক ছিল কারণ আমার ওইখানে যাওয়ার সাহস আর হয়নি। আর ওইখান থেকে সেই কোরআন শরীফটা আমি সকালবেলা গিয়ে নিয়ে এসেছি, আর আমার খুব ভয় লাগছিল। যাওয়ার সময় আমার বন্ধুটাকে নিয়ে গিয়েছি এবং ওকে আমি বলিও নিজে এরকম ঘটনা ঘটেছে। তো এর পরের দিন রাত্রেবেলা আমি যখন ঘুমিয়ে আছি, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল কেউ আমার পা ধরে কোনো কিছু একটা করার চেষ্টা করছে। তো আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি মেয়েটা আমার পাশে বসে আছে এবং বসে আমার পা যেখানে কেটে গিয়েছিল সেখানে তার হাত দিয়ে কোনো কিছু একটা করছে এবং কিছু একটা লাগিয়ে দিচ্ছে। তো তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে উঠে গেলাম। উঠে গিয়ে বললাম কি যে কি ব্যাপার, তুমি এখানে কি করছো? সে তখন কোনো প্রশ্ন উত্তর না দিয়ে আমাকে বললো, চুপ থাকো, কোনো কথা বলো না, কথা বললে জেগে যাবে সকলে, ঠিক আছে? আমি তখন চুপ করে থাকলাম, কোনো কথা বললাম না, কারণ সকলে জেগে গেলে তখন হয়তো আমাকে পাগল ভাববে, কারণ এই মেয়েটা যখন তখন অদৃশ্য হয়ে যায়। তারপর মেয়েটা কিছুক্ষণ পরে আমাকে বলল যে কি ব্যাপার, তুমি এটা ব্যথা পেয়েছো কিভাবে? কালকে দৌড়াতে গেলে কিছু রকম, আমি কি তোমাকে বলেছি যে আমি ভূত বা প্রেত নেই? আমি কি তোমাকে ভয় দেখাবো? এরকম করে বলতে লাগলো। আমি বললাম যে তুমি যেরকমভাবে আমার কাছে এসেছো আর যেরকমভাবে আমার কাছে জিন বলেছো, মনে হয় জিন আমি প্রত্যেকদিন দেখি। জিন তো আমি প্রত্যেকদিন দেখি না, তাই না? জিন, তুমি একটা জিন হয়ে এসেছো আমার কাছে, সে তো আমার তো ভয় লাগাটা স্বাভাবিক, তুমি যেরকম করে বলছো আমাকে। ও তখন বললো, একদমই না, অবশ্য আমরা মানুষকে দেখা দিই না,
তবে তুমি একটু ভিন্ন, তোমার কণ্ঠ এত সুন্দর, সে সঙ্গে তুমি এত মিষ্টি করে তিলাওয়াত করো, এই জন্য আমি তোমার কাছে এসেছি। মেয়েটি বেশ ভালো হিজাব টিজাব পরা। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি একজন মুসলিম জিন? সে তখন বলল, ও মা, জিনরা মুসলিম হবে না? জিনরা আবার হিন্দু কিংবা অন্য ধর্ম হয় নাকি? আমি তখন বললাম, তাহলে তুমি জানলে কিভাবে যে হিন্দু মুসলিম হয়? তখন ও বললো, না আছে, তবে জিনেদের মধ্যেও কিছু গোত্র আছে যারা কিনা অন্য ধর্মের উপাসনা করে। তবে আমরা সেরকম না, আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর পথে চলার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের নীতি এবং আমাদের নিয়ম। সেহেতু আমি তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমার কোরআন তেলাওয়াত শুনতে। চলো ছাদে চলো, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। আমি তখন বললাম যে আমার কোনো ক্ষতি করবে না তো? যদি এমনটা না করো তাহলে আমি তোমাকে শোনাতে পারি। ও তখন বললো, একদমই না, তুমি চলো তো। তারপর আমি এবং ও ছাদে গেলাম। ছাদে যাওয়ার পর ওর সঙ্গে আমি বসে কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। মেয়েটা খুব সুন্দরী ছিল এবং সে সঙ্গে খুব মিষ্টি ছিল। আর আমি তো মাদ্রাসা তেমন কারোর সঙ্গে মিশতাম না। আমার দু একটা বন্ধু ছিল, তাদের সঙ্গে মোটমাট টুকটাক মেশামেশি হতো, তবে সকলের সঙ্গে আমি মিশতাম না। ওর সঙ্গে যখন আমি পরিচিত হই তখন ওর কথা শুনে আমার খুব ভালো লাগে। ওর নাম ছিল হচ্ছে তুবা। আমাকে বলে আমার নাম তুবা এবং আমার নাম জেনে নেয়। আমাকে বলে যে তুমি খুব সুন্দর এবং তোমার কণ্ঠ সুন্দর, তোমার কথা সুন্দর, আমার কেন যেন শুনতে ভালো লাগে এবং এই জন্যই তোমার কাছে আমি প্রতিদিন আসি। তুমি বুঝতে পেরেছ? আমি বললাম যে হ্যাঁ, বুঝতে পেরেছি, তবে শুরুর দিন তো তোমাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, তুমি এরকমভাবে অদৃশ্য হতে পারো, এটা কি সমস্ত জিনেরা পারে? ও তখন বললো, হ্যাঁ, আমরা সমস্ত জিনপুরেরা এটা পারি, আর আমাদের ওইখানটা খুব সুন্দর, আমাদের ওইখানে যাবে তুমি? আমি বললাম যে ওইখানে গেলে কিভাবে যাব, আর যদি আমাকে ফেরত না দিয়ে যাও তখন? ও বললো কি যে কেন, ফেরত না দিয়ে গেলে কি তোমার বাবা মা কান্না করবে তোমার জন্য? তখন আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তখন চুপচাপ বসে রইলাম। ও তখন বললো, কি ব্যাপার, বাবা মার কথা বলতে চুপ হয়ে গেলে কিসের জন্য? আমি তখন বললাম যে আমার বাবা মা নেই, তেনারা মারা গিয়েছেন। এই কথা শুনে পরিমেয়টা তখন খানিকটা আবেগপ্লুত হয়ে পড়ল। ততদিনে তার সঙ্গে আমার প্রায় সপ্তাহ দুয়েকের মতো দেখা হচ্ছে এবং এই সপ্তাহ দুয়েক সে আমার সঙ্গে নিয়মিত এখানে এসে দেখা করে। তার সঙ্গে আমি এখানে রাত্রেবেলা গল্প করি এবং আমি সেখানে আমার পরবর্তী পড়াশোনাগুলো করি। এমনিতে আমি বেশি পড়াশোনা করতাম সকলের থেকে, তবে ও যখন আমার এই কথা শুনলো যে আমার বাবা মা মারা গিয়েছে, তখন ও খুব বেশি কষ্ট পেল এবং কষ্ট পেয়ে বলল যে আল্লাহ, সত্যি আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। ও এত মিষ্টিভাবে কথা বলতো আমার সঙ্গে। আমি তখন বললাম যে না না, তাতে কি হয়েছে, আল্লাহ উনি তো ওনাদেরকে ওনার কাছে ডেকে নিয়েছেন, সেটা এটা কোনো ব্যাপার না। তখন তিনি বললেন যে ওরা কীভাবে মারা গেলেন? আমি তখন তোবাকে বললাম, আসলে আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তখন ওনার একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। জানো, আমার মায়ের পেটে তখন একটা ছোট্ট বাচ্চা ছিল, মানে আমার বোন ছিল, সেও তখন মারা যায়। তারপর আমার মা মামাকে নিয়ে যায়। আমার মামা মামি আমাকে খুব বেশি ভালোবাসে এবং তাদের সঙ্গে আমি থাকি, কিন্তু বেশিরভাগ সময় মাদ্রাসায় থাকি। আমি যখন ছুটিতে বাড়িতে যাই তখন আমার মামা আমাকে অনেক খেলনা কিনে দেয়, অনেক কাপড় কিনে দেয়, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। মামি আমাকে পছন্দের খাবার খাওয়ায় রান্না করে, সমস্ত কিছু বেশ ভালো লাগে আমার কাছে। সেই জন্য আমি মামা মামির কাছে গিয়ে থাকি এবং আমার বাবা মার পূরণটা আমার মামা মামি করে দিয়েছে। সে তখন বলল যে আসলেই তোমার বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে তোমাদের কত সুখের সংসার হতো। সত্যি আমি খুব দুঃখিত, আর তোমার এটা শুনে আমার খুব ভালো লাগলো। তুমি কি আমার বন্ধু হবে? আমি সত্যি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না এবং তোমার সঙ্গে থাকবো। আমি তখন খানিকটা অন্য মানুষকে বললাম যে সত্যি আমার সঙ্গে তুমি থাকবে? তখন বললো, হ্যাঁ, আমি তোমার সঙ্গে থাকবো এবং তুমি যখন আমাকে ডাকবে তোমার কাছে আমি তখন আসবো। তারপর তুবা ওরকম করে আমার ওইখান থেকে কথা বলে সে চলে গেল। সে প্রত্যেকদিন আমার সঙ্গে দেখা করতো না, মাঝে মধ্যে আসতো। দেখা যেত কি যে সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে একদিন এরকম করে প্রায় দিনই আমার সঙ্গে দেখা করতে আসতো। আর যখন আমার নিজের খারাপ লাগতো তখন আমি তোমাকে ডাক দিতাম, বলতাম তুবা তুমি আমার কাছে কখন আসবে? সে তখন আমাকে বলতো যে তুমি যখন ডাক দিবে তখনই আমি তোমার কাছে আসবো, তুমি একদমই চিন্তা করো না তো, ঠিক আছে? আর তোমার যখন খারাপ লাগবে তুমি তখন আমাকে ডেকে নিও। আমি বলতাম আচ্ছা ঠিক আছে। এই পুরো মাদ্রাসার ভিতরে তার মতো ভালো কোনো বান্ধবী আমার কাছে ছিল না। তোমার সঙ্গে আমার সেই মাদ্রাসাতে পরিচয় হয়েছিল এবং মাঝখানে প্রায় 3 বছর সময় কেটে গেল। আমার সেখানকার হাফেজি কমপ্লিট করে প্রায় সেখানকার থেকে বের হয়ে আমি অন্য একটা জায়গায় গিয়ে ভর্তি হলাম আমার পরবর্তী পড়াশোনা, মানে মাওলানা পড়ার জন্য। সেখানে আমি ওইখান থেকে চলে গিয়েছিলাম এবং আমার মামার বাসা থেকে সেই মাদ্রাসাটা কাছে ছিল। যেহেতু আমি শহরে থাকতাম সেহেতু এই মাদ্রাসাটা আগের মাদ্রাসা থেকে একটু ছোট ছিল এবং শহরে মাদ্রাসা এরকমটা হয়ে থাকে। তো সেখানে আগের মতো তোমার সঙ্গে দেখা করার পরিবেশ বা দেখা করার মতো জায়গা এরকমভাবে ছিল না। আর ও যেহেতু সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন আসতো, সেহেতু এই কারণে ওর সঙ্গে আমার দেখা করতে হলে বাইরে গিয়ে দেখা করতে হতো, কারণ এই মাদ্রাসার ছাদ সবসময় বন্ধ থাকতো।
তো এরকম প্রথম দিন যখন আসলো তখন আমি গেট দিয়ে বাইরে বের হয়ে তোমার সঙ্গে প্রথম দিন দেখা করলাম। তো ও তখন বলল যে, কি ব্যাপার, তুমি এখানে এসে দেখা করছো কিসের জন্য? আর তোমার মাদ্রাসা পরিবর্তন করেছো সেটা তো তুমি আমাকে জানাওনি। আমি তখন তোমাকে বললাম যে, তোমাকে তো বললাম আমি, আমার ওইখান থেকে পাগড়ি নেওয়া হয়ে গিয়েছে আর হাফেজি শেষ হয়ে গিয়েছে। তো আমি এখানে ভর্তি পেয়েছি মাওলানা পড়বো সেই জন্য। আর আমার মামা বলেছিল দাওরা পড়তে। তবে আমার কাছে এইটা আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে এবং এই মাদ্রাসাটা বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। এই জন্য মূলত আমি এখানে এসেছি। আর তুমি তোমাকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো 1 মাস ধরে আমার সঙ্গে দেখা করছো না, আমি কিভাবে বলবো? তোমার তখন বললো, আচ্ছা তাও তো ঠিক, তোমার সঙ্গে তো দেখা হয় না। তো ততদিনে আমি এবং তুবা বেশ ভালো একটা বন্ধু হয়ে উঠেছিলাম। আর ও তখন একটু বড় হয়েছিল, আমিও তখন একটু বড় হয়েছিলাম। তো ওর প্রতি আমার সেই বন্ধুত্বের আচরণটা তখন বেশ ভালোভাবে ছিল এবং তোমার আমাকে খুব বেশ ভালো বন্ধু মনে করতো। এবং ও আমার কাছে মূলত কোরআন তেলাওয়াত শোনার জন্য মূলত আসতো এবং গল্প করতে আসতো। ও বলতো যে আমার সঙ্গে গল্প করতে নাকি ওর খুব ভালো লাগে, ওর খুব আনন্দ লাগে। আমি তখন বলতাম যে, আমার সঙ্গে গল্প করতে আনন্দ লাগে, যখন তুমি এখানে আসা বন্ধ হয়ে যাবে তখন তুমি কি করবা? তোমার পরিবারের লোকজন যদি সকলে জেনে যায় তখন তখন কি তুমি আমার কাছে আবার আসবা? ও তখন বললো যে, আসবো, কেন আসবো না, তোমার কাছে আমি সবসময় আসবো। আমি তোমাকে বললাম না তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, কারণ হচ্ছে তুমি আমার খুব ভালো একজন বন্ধু, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সঙ্গে সারা জীবন থাকবো। হ্যাঁ, ও সবসময় এই কথাই বলতো এবং তখন বলল যে, এই ছাদের মাদ্রাসা, এই মাদ্রাসার ছাদে চলো। আমি বললাম যে, ছাদে যাওয়া যাবে না, ছাদে তালা দেওয়া থাকে। আগের মাদ্রাসায় যেখানে আমি থাকতাম সেখানে তো তোমার সঙ্গে আমি নিয়মিত দেখা করতে পারতাম। তোমার তখন বললো যে, এখনো পারবা, তুমি চলো তো। তাই বলে ও আমাকে হাত ধরে আমার প্রথমবারের মতো অদৃশ্য হয়ে গেলাম আমি এবং ও। এবং আমি চোখ খুলে নিজেকে ওই মাদ্রাসার ছাদে আবিষ্কার করলাম। এই মাদ্রাসার ছাদে আমি এখন পর্যন্ত উঠিনি, ছাদে নাকি সবসময় তালা মারা থাকে, কেউ যায় না আর কি। তো আমি তখন এই ছাদে উঠে অবাক হয়ে গেলাম, কারণ ও আমাকে এখানে নিয়ে এসেছে, তারপর অদৃশ্য করে। আমি তখন চোখে কি বললাম, কি ব্যাপার, তুমি এরকমটা কিভাবে করলে? আমি তখন বললাম, আমি পারি এবং এগুলো আমার জন্য মায়ের হাতের খেল, বুঝতে পেরেছো? তোমার প্রতি তখন আমার সেরকম অনুভূতি বা ওরকম কোনো কিছুই আসেনি, কারণ আমি তখন ওকে খুব ভালো বন্ধু মনে করতাম এবং ও আমার প্রতি সেই ধরনের সিম্পিতি রাখতো, কারণ আমার বাবা মা কেউ নেই, আমি একজন এতিম এবং আমি দেখতে খুব সুন্দর, তাছাড়া আমার কণ্ঠ খুব ভালো। এই সমস্ত জিনিসে সে আকৃষ্ট হয়েই মূলত আমার সঙ্গে বন্ধুত্ব করেছে, আমি ছোট থেকেই বুঝতে পারতাম। আর ও আমার প্রতি সবসময় ছিল সহনশীল এবং সহানুভূতিশীল, আমাকে কখনোই হেয় করে কথা বলতো না। আমার জন্য ও মাঝে মধ্যে যখন আসতো, বিভিন্ন মিষ্টান্ন নিয়ে আসতো, খাবার নিয়ে আসতো, ফলমূল নিয়ে আসতো এবং বলতো, তোমার জন্য এগুলো আনতে আমার খুব ভালো লাগে। ওদের ওখানকার বিশেষ এক ধরনের মিষ্টি আছে, সেগুলোকে বলা হতো খাড়ি। খাড়ি খেতে এত চমৎকার, সেই মিষ্টিগুলো একদম গোল চারকোনার মতো হতো এবং সেগুলো অমায়িক ছিল, এত দুর্দান্ত মিষ্টি। ও প্রায় দিনই আসার সময় আমার জন্য খাড়ি নিয়ে আসতো। তো আমি তখন বললাম, আজকে কি খাড়ি নিয়ে এসেছো, তোমার তার ওইখানকার সে বিখ্যাত মিষ্টি? ও তখন বললো, হ্যাঁ আমি নিয়ে এসেছি, এই তো। তাই বলে ও সে তার জামার পকেট থেকে বের করলো। ও মাঝে মধ্যে হিজাব পরে আসতো এবং আমাকে বলতো যে, আমার আম্মা সবসময় বলে যে আমি নাকি শুদ্ধ করে কোরআন পড়তে পারি না, তুমি কি আমাকে শেখাবে? আমি বললাম, হ্যাঁ তোমাকে শেখাবো না কিসের জন্য, অবশ্যই শেখাবো। আর আমি হচ্ছে ওর থেকে বেশ ভালো পারতাম, যেহেতু আমি হাফেজ হয়ে গিয়েছিলাম ততদিনে। ও তখন আমাকে বললো যে, এইখানে বসে আমি শিখবো না, এখানে আমার ভালো লাগে না, তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলো, আমাদের বাড়িতে গিয়ে তুমি তখন আমাকে শিখাবা। আমি তখন বললাম, তোমাদের বাড়িতে গেলে তোমার মা রাগ করবেন না? আর তোমার বাবা তো একজন জিন, তাকে দেখে তো আমি ভয় পাবো। ও তখন বললো, একদমই না, আর তাকে দেখে তুমি ভয় পাবা কিসের জন্য? অবশ্যই ভয় পাবা না, তিনি বেশ ভালো একজন জিন। আর আমার মা তোমার সম্পর্কে টুকটাক জানে। আমি তাকে বলেছি যে একটা মানুষ ছেলে আছে, আমি তার সঙ্গে গল্প করি, মাঝে মধ্যে দেখা করি, সে একজন হাফেজ, আমাকে কোরআন শিখতে সাহায্য করে। আমার মা শুরুতে শুনে বেশ রাগ করেছিল, বলেছিল যে মানুষটা খারাপ হয়, ভালো হয় না, তুই তাদের সঙ্গে কেন দেখা করতে গিয়েছিস? কিন্তু আমার মা যখন তোমার সম্পর্কে শুনলো এবং তোমার সমস্ত কথা বললাম, তখন বললো, ছেলেটাকে একদিন নিয়ে আসিস। আমাকে আমার মা তো বলেইছে, কিন্তু আমি তোমাকে বলিনি, কারণ হচ্ছে তুমি যেতে ভয় পাচ্ছিলে কয়েকদিন, আর আমি তোমাকে এই জন্যই বলিনি। তবে এখন যদি তুমি রাজি হয়েছো, তাহলে আমি তোমাকে নিয়ে যেতে রাজি আছি। আর আমার মা তো তোমাকে বলেছেই নিয়ে যাওয়ার জন্য, সে তো তুমি চলো, কোনো সমস্যা হবে না। আমি তখন বললাম যে, যাব, আচ্ছা ঠিক আছে, আজকে তোমার সঙ্গে গল্প করি, আমি তো আগামী সপ্তাহে বাড়িতে যাচ্ছি, মানে কালকে বাড়িতে গিয়ে আমি কয়েকদিন থেকে আসি, তারপর না হয় আমি তোমার সঙ্গে যাব, ঠিক আছে? আর মাদ্রাসা থেকে এখান থেকে যাওয়াটা বেশ কষ্টকর, কারণ এখানকার হুজুররা নাকি জিন ধরতে পারে, এটা আমি শুনেছি এখানে আসার পর। ও তখন বলো, ধুর, এখানকার মাদ্রাসার হুজুররা কিছু করতে পারবে না, আর জিন ধরা কি এত সোজা নাকি? আমি কি তাদেরকে দেখা দিব নাকি? কোনোভাবে তারা বুঝতে পারবে না। তাই বলে
ও আমাকে ওদিনকে সারা রাত গল্প শোনাতে লাগলো, ওদের এখানকার গল্প, ওদের বাড়িতে কি কি হয় সমস্ত কিছু শোনাতে লাগলো এবং বললো ওদের বাড়িটা নাকি খুব সুন্দর। আমি বললাম তাই নাকি? তাহলে একদিন যাবো আমি, ঠিক আছে। মূলত হচ্ছে আমার ভয় লাগতো, এই জন্য আমি ওকে না করে দিতাম। আমার খুব ভালো বান্ধবী ছিল, তবে ওরা যে জিনের জগতে থাকে এই বিষয়ে আমার বেশ অদ্ভুত লাগতো। আর জিনরা খারাপ হয় সে বিষয়ে আমি আমার আব্বার কাছ থেকে একবার শুনেছিলাম। তো আব্বার সেই উপদেশ আমি মেনে চলার চেষ্টা করতাম। তো ততদিন আমি একটু বড় হয়েছি, আমার বয়স 15 বছর হয়েছে। আর এদিকে পরিটাও বেশ আগে থেকে একটু বড় হয়েছে, তো সেহেতু আমি এখন যে কোনো জায়গায় যেতে পারি এবং একটু বড় হয়েছি সকলের থেকে। তো সেহেতু আমি ভাবলাম যে যাব, একটু সাহস সঞ্চয় করে নিই। আমি ওদিনকে বাড়িতে চলে গেলাম, আর আমি তখন হচ্ছে ছুটি ছিল মাদ্রাসার। তো মাদ্রাসার ছুটি কাটিয়ে তখন আমি বাড়িতে চলে গেলাম ছুটি নিয়ে। তো আমার মামা তখন আমাকে আমার নিজের একটা রুম বানিয়ে দিয়েছিল, ওই রুমে আমি থাকতাম। আমার মামাদের বাড়ি ছিল ওই শহরে। তো সেহেতু আমার মামা সবসময় আমাকে বেশি আদর করতেন এবং ভালোবাসতেন। তো সেখানে যাওয়ার পর আমার মামাতো বোনদের সঙ্গে আড্ডা গল্প করতাম, খেলাধুলা করতাম, বা আর অন্যান্য ভাইরা ছিল ওদের সঙ্গে গল্প গুজব করতাম। তো আমি মামাতো বোন আমার বয়সী, আমার থেকে একটু ছোট হবে, 6 মাস বা 1 বছর ছোট। তোকে তুই তুই করে বলতাম। ওর নাম হচ্ছে রুবাইয়া ছিল। তো রুবাইয়ের সঙ্গে আমি বসে ওর রুমে গল্প করছি। তো ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম যে তুবা ওইখানে দাঁড়িয়ে আছে এবং ওকে দেখে আমি ভয় পেয়ে ওকে থুথু নিলাম। রুবাইয়া তখন বললো, কি ব্যাপার, কি হয়েছে তোর? তো আমি তখন বললাম যে কিছু না। তুবা তখন আমার কাছে আসলো, কাছে এসে আমার পাঞ্জাবির কলারটা ধরলো এবং ধরে আমাকে টানতে টানতে আমার নিজের রুমের দিকে নিয়ে গেল। রুবাই বলছে, কি রে তোর কি হয়েছে, ওদিকে চলে যাচ্ছিস কোথায়? আমি বললাম কিছু না। তখন তুবা আমার ওর রুমে নিয়ে গিয়ে বললো, তাহলে এগুলোই হচ্ছে তাই না? এখানে এসে তোমার মামাতো বোনের সঙ্গে তুমি গল্প করছো আর বলছো তুমি ছুটিতে এসেছো, আর আমার সঙ্গে তুমি যেতে চাও না তাই না? আমি বললাম, আরে না এমনটা না, আমরা তো ছোটবেলা থেকে বড় হয়েছি, আর ও আমার বোন, তাতে সমস্যাটা কি? ওর সঙ্গে তো গল্প করছি আমি। ও তখন বললো, না তুমি ওর সঙ্গে গল্প করতে পারবে না। তুবা আমার থেকে একটু বড় ছিল এবং একটু বেশি ভালো বুঝতো এবং ওকে দেখে বড় মেয়েদের মতোই মনে হতো। আর ওর প্রতি আমার ওরকম কোনো ফিলিংস ওই সময় তখন জন্মগ্রহণ করেনি। হয়তো তুবার তখনই ওই রকম ফিলিংস জন্মগ্রহণ করেছিল আমার প্রতি। আমি তখন একটু গায়ে পেয়ে বড় হয়েছি। তো ও তখন আমাকে এটা বললো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে দেখা করবো না, কথাও বলবো না, ঠিক আছে? এবার তো তুমি খুশি, আমি তোমারই বন্ধু। ও তখন বললো, হ্যাঁ ঠিক আছে। তাই বলে ও হেসে দিল। সত্যি কথা বলতে তুবা যত বড় হচ্ছিল ওর রূপ যৌবন তত জন্য আরো খুলে মেলে যাচ্ছিল। ওর চেহারা, ওর সমস্ত কিছু এক অন্যরকম লাবণ্যতা সবসময় ভর করতো এবং সবসময় বেশ ওকে দেখতে এত মিষ্টি লাগতো। ও তখন আমার রুমে ওই দিনকে রাতটা থেকে আসতে শুরু করলো এবং যে 1 সপ্তাহ আমি ওইখানে ছিলাম সেই 1 সপ্তাহ ও আমার ওই রুমের ভিতরে আসলো এবং এসে বললো কি যে আমার সঙ্গে তুমি গল্প করবা, অন্য কারোর সঙ্গে তুমি গল্প করতে পারবা না, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, অন্য কারোর সঙ্গে আমি গল্প করবো না, কিন্তু তুমি প্রত্যেকদিন আসছো কিসের জন্য বলো তো? ও তখন বললো, আমি কিসের জন্য আসছি সেটা তোমাকে বলতে হবে নাকি, তোমার সঙ্গে গল্প করতে ভালো লাগে এই জন্য। তো আমার সঙ্গে গল্প করতে লাগলো এবং যেদিন আমি মাদ্রাসায় চলে গেলাম সেদিন রুবাই আমাকে বললো, কিরে এই সপ্তাহে এসে তুই আমার সঙ্গে খেললি না কিসের জন্য? ওর সঙ্গে আমি আবার উনো কার্ড খেলতাম। আমি তখন রুবাইকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আগামীবার যখন আসবো তখন খেলবো। এই বলে আমি ওই দিনকে তো মাদ্রাসায় চলে গেলাম এবং ও রাগ করেছিল আমার সঙ্গে, কারণ ওর সঙ্গে আমার খেলার কথা ছিল আর অন্যান্য মামাতো ভাই বোন যারা ছিল সকলের সঙ্গে বসে খেলার কথা ছিল। তো আমি খেললাম না। তো আমি মাদ্রাসায় চলে আসলাম এবং ওই দিনকে রাত্রেবেলা আমার কাছে তুবা আসলো। আমি তখন ঘুমিয়েছিলাম রুমের ভিতরে, আমাকে ডাক দিয়ে বারান্দায় নিয়ে আসলো। রান্নাবার বললো কি যে শোনো, তোমাকে আজকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। আমার মা বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি চলো। তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম এতক্ষণ, তুমি ঘুমিয়েছিলে, তোমাকে ডাক দিইনি, মাদ্রাসা সকলে জেগেছিল, চলো এখন। আমি বললাম, এখনই যাবো, আজকেই? ও বললো, হ্যাঁ এখনই এবং আজকে যেতে হবে। আমার আম্মাকে আমি বলেছি, আমার আম্মা তোমার জন্য রান্না করছেন আর আম্মা তোমাকে ডেকেছেন, উনি তোমাকে দেখতে চান। আমি যেখানে আসি বারবার তোমার সঙ্গে মিশি, কার সঙ্গে মিশি সেটা আমার আম্মা পরখ করতে চান, এই জন্য তুমি চলো তো। আমার খুব রাগ হচ্ছে আমার উপর, আম্মা বলেছে আমার এখানে না আসতে, তোমার সঙ্গে না মিশতে, তুমি চলো। আমি বললাম যে এই বললে তোমার আম্মা রান্না করছে আবার বলছো যে পরখ করবে। ও তখন আমাকে ওর শরীরের সঙ্গে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বললো কি আহা চলে তো। তাই বলে ও আমাকে এক প্রকার জোর জবরদস্তি করে ওই অবস্থাতেই, আমার তখন স্যান্ডো গেঞ্জি পরা, আমি বললাম পাঞ্জাবিটা তো পরতে দিবা। তখন বললো, না পরতে দিব না, তুমি চলো, তোমাকে আমি ওইখান থেকে কাপড় নিয়ে দিব। তাই বলে ও আমাকে ওরকম অবস্থায় শরীরের সঙ্গে জড়িয়ে ধরলো এবং আমার চোখ বন্ধ করতে বললো। আমি চোখ বন্ধ করলাম। খানিকক্ষণ বাদে খেয়াল করলাম আমি একটা ধোঁয়াময় জায়গায় বসে আছি এবং সেই জায়গাটা অদ্ভুত দেখতে। চারিদিকটা তখন আস্তে আস্তে কুয়াশায় ঘিরে ধরে আবার ছেড়ে দিল। তারপর চারিদিকে তাকে আমি অবাক হয়ে গেলাম। সবুজ শ্যামলে ভরা এক উপত্যকা, এক গ্রামের মতো। সেখানে খুব দূর দূরান্তে একটা একটা করে বাড়ি এবং চারিদিকে শুধুমাত্র সবুজ ঘাসে ঘেরা আর ছোট ছোট রাস্তা রয়েছে।
আর এরকম বাঁশ দিয়ে ঘেরাও করা। সেখানে বিরাট একটা বাড়ি আমার ডান সাইডে, সে বাড়ির চারিদিকে গাছ দিয়ে ঘেরা এবং ফুল গাছ দিয়ে সম্পূর্ণ রাস্তাটা সাজানো। আমাকে তখন ও হাত ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে আসলো, বললো আসো আসো ভেতরে আসো। আমি তখন ভেতরে গেলাম, তখন আমার গায়ে স্যান্ডেল গেঞ্জি পরা। আমি বললাম তুমি কাজটা করেছো কি, আমাকে এরকম অবস্থায় নিয়ে চলে এসেছো? তখন বললো তুমি চলো, আমার ভাইয়ের একটা পাঞ্জাবি আছে সেটা তুমি পরবা। তখন ভেতরে গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে সেই পাঞ্জাবিটা দিল, আমি পরলাম। পাঞ্জাবিটা অনেকটা আমি যেরকম পাঞ্জাবি পরি ঠিক ওরকম পাঞ্জাবি, তবে আমার গায়ে একটু ফিটিং বেশি ঢোলা হয়ে গিয়েছে। আমি তখন সেটা পরে ভিতরে গিয়ে বসলাম। ভেতরে গিয়ে বসার সাথে সাথেই ও ওর মাকে ডেকে নিয়ে আসলো। খোদার কসম করে বলছি, ওর মা ওর থেকেও বেশি দেখতে সুন্দরী, তবে একটু বয়স্ক সেহেতু আমি দেখলাম কি যে তার মা আমার দিকে এগিয়ে আসলো এবং পরীরা যে সুন্দর হয় তার মাকে দেখে আমি বুঝতে পারলাম। বিশেষ করে তুবা যে অতিরিক্ত সুন্দরী সেটা আমিও বুঝতে পেরেছি। তুবা আমাকে বললো কি যে দেখো উনি হচ্ছেন আমার মা। আমি দাঁড়িয়ে তখন সালাম দিলাম। তিনি আমার সালামের উত্তর গ্রহণ করলেন এবং পাশে বসলেন। বসে বললেন যে তোমার কথা অনেক শুনেছি, ও তো তোমার কথাই বলতে থাকে শুধু এখানে আসলে। তুমি ভালো আছো তো বাবা? আমি বললাম জি আন্টি, আমি বেশ ভালো আছি। আপনারা বেশ ভালো আছেন? উনি তখন বললেন যে হ্যাঁ আমরা ভালো আছি। আসলে এখানে তো আমরা কোনো মানুষ আনি না কখনোই বা অ্যালাউ করি না। জিনের জগৎ আলাদা, মানুষের জগৎ আলাদা। তবে ও তোমার কথা এত বলে আমি তোমাকে না আসতে বলে পারলাম না। এবং কার সঙ্গে মিশে সেটাও আমার একটু দেখার প্রয়োজন। তবে তোমাকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। তোমার বাবা মা নিশ্চয়ই মারা গিয়েছেন তাই না? ও আমাকে বলেছে। ও শুনে খুব খারাপ লাগলো। তুমি এই এত ছোট বয়সে তোমার বাবা মাকে হারিয়েছ, আমার কাছে খুব খারাপ লেগেছে। কখনো তোমার বাবা মার কমতি মনে করবে না, ঠিক আছে? আমি তো তোমার সঙ্গে আছি। যখনই খারাপ লাগবে তোমার সঙ্গে এখানে চলে এসো, তোমার এই ঘর সবসময় খোলা আছে। আমি তখন বললাম জি আচ্ছা আন্টি। প্রিয় দর্শক, এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। এই গল্পটি দ্বিতীয় পর্ব আসবে কিনা সেটা নির্ভর করছে আপনাদের উপর। আপনারা যদি বেশি বেশি করে এই গল্পে কমেন্ট করেন তাহলে দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমি এই চ্যানেলে আপলোড করব। যদি এই ভিডিওতে অ্যাটলিস্ট 10,000 ভিউ না হয় তাহলে দ্বিতীয় পর্ব আমি আপনাদের জন্য নিয়ে আসবো না। সেহেতু এই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করুন এবং 10,000 ভিউ আনতে সাহায্য করুন, তাহলে খুব শীঘ্রই আপনাদের কাছে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা।